মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, টানা ২১ ঘণ্টার আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হয়নি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছেড়েছে মার্কিন প্রতিনিধি দল। ইসলামাবাদের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে গুরুত্বপূর্ণ শর্ত জানানো হলেও তারা রাজি হয়নি। অন্যদিকে ইরানের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং ইরানের বৈধ অধিকার স্বীকার করলে সমাধান সম্ভব। তামান্না সাদিকার রিপোর্ট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শেষ হয়েছে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আলোচনায় পারমাণবিক ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ইরানি গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া শর্ত ছিল অত্যন্ত কঠোর ও অগ্রহণযোগ্য, যার কারণে আলোচনা ভেঙে যায়, বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান তাদের মূল দাবি পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে সমঝোতায় আসেনি। ফলে আলোচনা ব্যর্থ হয়ে মার্কিন প্রতিনিধি দল চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, ইরান চুক্তি করুক বা না করুক, আমরা শেষ পর্যন্ত জয়ী হব। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বিমান বহরকে আরও আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হবে, যা আঞ্চলিক সামরিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়বে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার বিষয়। তামান্না সাদিকা, মাই টিভি। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি কোনো দল, ব্যক্তি বা পরিবারের নয়। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এ সময় তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনায় বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। জুলাই আন্দোলনে দেশ ও জাতির সুরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আশাব্যঞ্জক ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাস্ত করতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অফিসার এবং সৈনিকবৃন্দ। সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানান।
তাবাসসুম, আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী বেশ কর্মব্যস্ত ছিলেন। সেনানিবাসের প্রোগ্রাম শেষ করে তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। সচিবালয়ে প্রবেশ করে তিনি বৈঠকে বসেছেন এবং এর মধ্যে বেশ কিছু মন্ত্রীদের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া থেকে সফর করে আসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বৈঠক করেছেন। বৈঠক করে আমাদের যেটি জানিয়েছেন যে মালয়েশিয়াতে যে শ্রমবাজার রয়েছে সেটিকে সহজ করার জন্য এবং যাতে সেখানে কোনো সিন্ডিকেট না থাকে, কিভাবে সেখানে জনসংখ্যা রপ্তানি করা যায় সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন মালয়েশিয়া সরকারের সঙ্গে, যাতে বাংলাদেশের থেকে যে জনশক্তি রপ্তানি করা হচ্ছে সেটা সহজীকরণ করা যায় এবং সেখানে যাতে কোনো সিন্ডিকেট না থাকে সে বিষয় নিয়ে তারা কাজ করছে। এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সে দেশে সফর করার জন্য। এছাড়া আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 133টি অধ্যাদেশ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশগুলোর বিষয়ে সরকারি এবং বিরোধী দলগুলো তখন যে রাজনৈতিক দলগুলো ছিল তারা যে একমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যে আইন পাশ হয়েছে সংসদে সেই বিষয়টি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করা হবে। এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত থাকার কথা রয়েছে। তারা তিনজন এখানে যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন এবং এই যে অধ্যাদেশগুলো 33টি অধ্যাদেশের মধ্যে কতটি বিল আকারে সংসদে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে এবং কতটি বাদ গিয়েছে এবং যেগুলো বাদ গিয়েছে কেন বাদ গিয়েছে সেই বিষয়গুলো হয়তো বিস্তারিত তুলে ধরতে পারেন। দুপুর 3টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলো, এখনও কিন্তু সংবাদ সম্মেলন শুরু হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হবে এবং এই সংবাদ সম্মেলনে যে 133টি অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশগুলোর বিষয়ে তুলে ধরলে আমরা আবার বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এর আগে আরেকটি কথা বলে রাখি যে আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখের দিন টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ করা হবে। সেই কৃষি কার্ড বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ যেটি জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন এবং তারপরে সেখানে কার্ড উদ্বোধন করার পর সেখানে একটি মেলা উদ্বোধন করার কথা রয়েছে এবং স্থানীয় বিএনপি আয়োজিত একটি সমাবেশের আয়োজন করার কথা তিনি জানিয়েছেন। এবং যেসব যাদেরকে কার্ড দেওয়া হবে প্রান্তিক পর্যায়ে একেবারেই যারা নিতান্তই গরিব এবং সবচেয়ে কম জমির মালিক তাদেরকে প্রথম পাইলট প্রকল্পের আওতায় কৃষি কার্ডের আওতায় আনা হচ্ছে। তাবাসসুম, সচিবালয় ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আজকে কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। ৭১, ৯০ ও ২৪ সহ সব আন্দোলনের কৃতিত্ব বিএনপি একাই নিতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে ফ্যাসিস্টদের মতো আচরণ করছে বিএনপি, তাই ওয়াকআউট করেছে 11 দল। সংবিধান সংস্কারের বিপরীতে অবস্থান নিয়েছে বিএনপি, তাই জনগণের কাছে ফিরে এসেছে 11 দল। মিথ্যা ও অন্যায়ের সামনে মাথা নত করা হবে না উল্লেখ করে আমির বলেন, জুলাই আহতদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে, তবুও ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের ব্যবহার করছে বিএনপি। সরকার গঠনের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে। আমাদের মূল ঠিকানা সংসদ, আমার মূল ঠিকানা নয়। সংসদে এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? অবশ্যই আমরা আল্লাহ চাইলে জনগণের চাহিদার ক্ষুধা পূরণের সাথেই থাকবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ।
আজ থেকে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি সহ ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা এমআর টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানী নগর ভবন অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সাপ্তাহিক ছুটি দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সাদিয়া হক মোয়ের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। হামের প্রাদুর্ভাব ঠেকাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। ঢাকা দক্ষিণ নগর ভবনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। I must not say that we are 100% successful and it is trend of this attack is coming down, alhamdulillah. আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। এর আগে রাজধানীর করাইল বস্তির এরশাদ মাঠে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মুহিত বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর। আমাদের 1 মিনিট অপেক্ষার সময় নেই। আমরা অতি গুরুত্ব সহকারে দ্রুতভাবে কাজগুলো করছি। সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা একসাথে কাজ করব। এই ক্যাম্পেইনের আওতায় 4,02,456 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকেই এই টিকা দেওয়া হবে। 11 মে পর্যন্ত চলবে মাসব্যাপী এই কার্যক্রম। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নবনির্বাচিত 2 সংসদ সদস্য। দুপুরে জাতীয় সংসদ ভবনের শেরপুর 3 আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ সহ অন্যান্য হুইপ বৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রী প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরছেন আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর কার্যক্রম চলছে। সকালে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে 12,000 কোটি টাকা লেনদেন হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়া এম.এইচ. পাটওয়ারি বাবু ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বান্দরবানের সাঙ্গু নদীতে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে নিবেদনের মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজু ও তঞ্জঙ্গা সম্প্রদায়ের বৈশ্য শুরু হয়েছে। সকালে সাঙ্গু নদীর তীরে এই আয়োজনে অংশ নেন চাকমা ও তঞ্জঙ্গা সম্প্রদায়ের নারী পুরুষেরা। ভোর থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে দল বেঁধে ফুল হাতে নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। পরে তারা মোমবাতি প্রজ্বলন ও ফুল নিবেদন করেন জলবুদ্ধ ও গঙ্গা দেবীর উদ্দেশ্যে। এ সময় অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামী বছর পরিবার সহ সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। দীর্ঘকাল ধরে পালিত হয়ে আসা এই উৎসব পার্বত্য অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তুললেও সেই তার জবাব মাননীয় স্পিকার যথাযথভাবে দিয়েছেন। এটা একটা। আমরা আজকে এখানে কয়েকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এক হচ্ছে, বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক বিরোধী দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়াক আউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াক আউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয় দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা
তাৎক্ষণিকভাবে যতটুকুন অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি, কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এই অর্ডিন্যান্সগুলোর বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলবেন। আমরা 133টি অর্ডিন্যান্স আর্টিকেল 93 অনুসারে পার্লামেন্টের প্রথম বৈঠকে আমরা প্রথমে এগুলো উপস্থাপন করেছি, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা উপস্থাপন করার। তার মধ্যে 4টা বিষয় থাকে, হয় 30 দিনের মধ্যে এগুলো অনুমোদন করতে হবে, অথবা অননুমোদন করতে হবে, অথবা এগুলো বিল আকারে অথবা সংশোধিত আকারে আমাদেরকে সেটা পার্লামেন্টে তুলে স্ব মন্ত্রণালয়ের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছিল সেগুলো আইনে পরিণত করতে হবে। তা আমরা একটা বিশেষ কমিটি জাতীয় সংসদের প্রথম দিকে যেটা করে দিয়েছিলেন মাননীয় স্পিকার, এই সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাবনার মধ্যেই থাকে তার অ্যাক্টিভিটিস কী হবে, কার্যক্রম কী হবে। তাতেই বলা হয়েছে যেহেতু এখন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো এখনও গঠন করা সম্ভব হয়নি, সেই জন্য এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করবেন। সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে সেটা বিশেষ রিপোর্ট সংসদে সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আমরা সংসদে যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাশ হবে। এরপরে 16টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলা বৈশাখে প্রি পাইলটিং পর্যায়ে 8 বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি জানান, শুরুর দফায় 22,065 জন কৃষক, মৎস্য চাষী বা আহরণকারী, প্রাণী সম্পদ খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও লবণ চাষিরাও এতে অন্তর্ভুক্ত হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকের পরিচয় ডিজিটাল করা হবে, যা ফ্যামিলি কার্ডের মতো কাজ করবে। তবে এই কার্ডে বছরে একবার 2,500 টাকা মিলবে। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান, এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করা, তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষিখাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। এক্ষেত্রে জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। কৃষকদের কল্যাণে সরকার ঘোষিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী প্রথমে মৌলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে কৃষক সমাবেশে ভাষণ ও পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে চলছে প্রস্তুতি কার্যক্রম। সড়ক মেরামত, তোরণ নির্মাণ, ভেন্যু প্রস্তুত সহ বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ করা হচ্ছে। টাঙ্গাইলবাসী আমরা এই ব্যাপারে গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী
দ্বিতীয় সফর হিসাবে টাঙ্গাইলকে বেছে নিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি এবং কি আমরা জানি উনি টাঙ্গাইল আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। আমরা মনে করছি যে টাঙ্গাইল থেকে যে কৃষি কার্ডের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সেই কৃষি কার্ডের যে আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। সফর উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও দেখা গেছে সক্রিয়তা। বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছেন। সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। সেই উপলক্ষে টাঙ্গাইল শুধু আমরা বিএনপি নয়, টাঙ্গাইলের জনগণ সকলেই উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছেন। এই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে টাঙ্গাইলের প্রথম তিনি আগমন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এখানে 4 স্তরের নিরাপত্তা থাকবে, যে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি। আশা করছি সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, ভেন্যু প্রদর্শন ও সমন্বয় কার্যক্রম শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি আয়োজনের প্রস্তুতি রয়েছে। অনেক বেশি তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বরণ করবেন, আমি মনে করি টাঙ্গাইলের জন্য এটি অত্যন্ত আনন্দের দিন, ওই দিন গর্বের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রোগ্রামটি এখানে নিয়েছেন। আমরা গর্বিত বোধ করছি। সব মিলিয়ে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে টাঙ্গাইলে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।